হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 5G পেপার রয়েছে বেঙ্গলি সিলেবাস। সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অলঙ্কারের পার্ট। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেখানে শ্লেষ অলঙ্কার কাকে বলে, শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কী কী, বিস্তারিতভাবে কিন্তু তার উদাহরণ বৈশিষ্ট্য নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, আলোচনাটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী কী আছে সেটা বলে দিই। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেগুলার ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে শ্লেষ অলঙ্কার। ঠিক আছে, তো প্রথমে এই শ্লেষ অলঙ্কারের যে সংজ্ঞা আছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো কি বলছে, যখনই কোনো অলঙ্কারের ক্লাস করাই আমি তোমাদেরকে বলি এই দুটো বিষয় ভালো করে তোমরা একটু খেয়াল করবে। একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। ঠিক আছে, তো অলঙ্কারের মধ্যে আমরা দেখবো এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলঙ্কারগুলো তৈরি হয়ে থাকে। যেমন শ্লেষ অলঙ্কারের ক্ষেত্রে আমরা দেখব একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ অলঙ্কার। মানে শব্দ একটাই থাকবে কিন্তু সেটা একাধিকবার একাধিক অর্থে কিন্তু সেটা ব্যবহার করা হবে, তখন যে অলঙ্কার হবে সেটা হচ্ছে শ্লেষ অলঙ্কার। যেমন বলছে এতে একবার মাত্র শব্দটি ব্যবহার হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের ব্যঞ্জনা থাকে। মানে শব্দটাও কিন্তু একবার ব্যবহার হবে কিন্তু তার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে, তখন যে অলঙ্কার হয় সেটাকে কিন্তু শ্লেষ অলঙ্কার বলে। এই শ্লেষ শব্দকেন্দ্রিক বলে, কেউ কেউ আবার একে বলে, ঠিক আছে, কেউ কেউ একে শব্দ শ্লেষও বলে থাকে। ঠিক আছে, মানে শব্দকে কেন্দ্র করে কিন্তু এই শ্লেষগুলি তৈরি হয়ে থাকে, যে কারণে এটাকে শব্দ কেন্দ্রিক বলা হয়, বা কেউ কেউ এটাকে শব্দ শ্লেষ কিন্তু বলে থাকে। ঠিক আছে, উদাহরণটা যদি আমরা দেখি আর একটু ভালো করে বুঝতে পারবো। যেমন বলছে দেখো, আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিলা তোমার স্বামী বান্দিনী যুগনে। তো এই উদাহরণটা আমরা দেখব। এখানে কি বলছে যে এখানে গুণে, এই যে গুণে শব্দটা, এই যে গুণের শব্দটা যে আছে, যদি তোমরা এর আগের উদাহরণটায় যদি দেখতে পাও, এখানে দেখো কি বলছে, আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিলা তোমার স্বামী বান্দিনী যুগনে। এই যে লাস্টে যে ওয়ার্ডটা যে আছে এই গুণে, ঠিক আছে, এই গুণে এটা কিন্তু একবার উচ্চারণ হচ্ছে কিন্তু এর অর্থ কিন্তু ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে, সেটাই কিন্তু এর পরে বলবে। দেখো কি বলছে, এখানে গুণে যে শব্দ আছে এই গুণে শব্দে শ্লেষ অলঙ্কারটা হচ্ছে। কি করে হচ্ছে, এর একটি অর্থ ধনুকের ছিলা, মানে গুণে যে শব্দ আছে, গুণ যদি আমরা দেখি এর কিন্তু দুটি অর্থ প্রকাশ পাচ্ছে। একটা গুণ বলতে ধনুকের ছিলাকে বোঝানো হয়, আর আরেকটা গুণ বলতে মানুষের যে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যকে কিন্তু বোঝানো হয়। তো গুণের দুটা অর্থ প্রকাশ পাচ্ছে, তখনই মানে শব্দ একটাই থাকবে কিন্তু অর্থ তার ভিন্ন ভিন্ন প্রকাশ পাবে, তখন যেই অলঙ্কার হবে সেটাই কিন্তু শ্লেষ অলঙ্কারের উদাহরণ। সংজ্ঞাটা কিন্তু আমি তাই বললাম। দেখো, তো উদাহরণ নিয়ে আলোচনা হয়ে গেল, এরপরে শ্রেণী বিভাগে চলে যাই। তো এই শ্লেষ অলঙ্কারকে আবার দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে, যেমন একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ আর একটা হচ্ছে সভঙ্গ শ্লেষ। তো শ্লেষ অলঙ্কারের দুটা উদাহরণ, দুটা প্রকারভেদ বলে দিল। তার সঙ্গে যে অভঙ্গ শ্লেষ যে আছে তার সংজ্ঞা উদাহরণ নিয়ে, তার সঙ্গে সভঙ্গ শ্লেষ সংজ্ঞা উদাহরণ নিয়ে আমি বলে দিচ্ছি শর্টে করে। কি বলছে, অভঙ্গ শ্লেষ আমরা কোনটাকে বলবো, যখন শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ প্রকাশ পায় তাই হচ্ছে অভঙ্গ। মানে এই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারবো অভঙ্গ মানে যেটাকে ভাঙা যাচ্ছে না। যখন আমরা দেখবো একটা শ্লেষ অলঙ্কার তৈরি করতে গেলে তার থেকে ভিন্ন অর্থ প্রকাশ করতে গেলে আমাদের সেই আর কি শব্দটাকে ভাঙতে হচ্ছে না, এমনি তার অর্থ প্রকাশ পাচ্ছে। যদি বলি এর আগের উদাহরণটা গুণে যে ছিল সেটাকে কিন্তু আমাদের ভাঙতে হচ্ছে না, সেটা কিন্তু অর্থ কিন্তু এমনি প্রকাশ পাচ্ছে। তো সেটা চলে গেল অভঙ্গ শ্লেষে, মানে যেটাকে ভাঙা যায় না, যেটা বললাম একটুক্ষণ আগে সেটা কিন্তু বলেছে এখানে। ঠিক আছে, তার সঙ্গে এরপরে চলো দেখে নিই সভঙ্গ শ্লেষ।
ঠিক আছে, আমি আর আলোচনা করে বললাম না, আমি কিন্তু বলে দিলাম। এবার সভঙ্গ শ্লেষের যে সংজ্ঞা আছে সেটা নিয়ে বলি। সভঙ্গ শ্লেষ বলতে শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি সভঙ্গ মানে যেটাকে ভাঙতে হয়, মানে সেটার থেকে যদি আমরা একটা ভিন্ন অর্থ পেতে চাই আমাদের সেই শব্দটাকে ভাঙতে হবে, সেটা কিন্তু সংজ্ঞাতে বলেছে। অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ পায় না, শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তার নাম হচ্ছে সভঙ্গ। একাধিক অর্থ পাওয়ার জন্য সেই শ্লেষাত্মক শব্দটিকে আমাদের কি হয়, ভাঙতে হয়। যেমন যদি আমাদের উদাহরণটা দেখে আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে, আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানি গুঞ্জন গুঞ্জন তার রবে চিরদিন। এই জায়গাটা কোথায় হলো সভঙ্গ শ্লেষটা, দেখো বলে দিচ্ছি। কি বলছে, মুলতান, আমরা যে দেখলাম মুলতান শব্দটা, সেই মুলতান শব্দের কিন্তু দুটা অর্থ আছে। কীভাবে বের করব সেটা আমরা, মুলতান কথাটির প্রথম অর্থ রাগিনীর নাম যদি বলে থাকি সেটাকে কিন্তু মুলতান বলে। আর দ্বিতীয় অর্থ যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু সেই শব্দটাকে আমাদের ভাঙতে হচ্ছে। যেমন বলেছে মূল যোগ তান, দেখো এখানে কিন্তু শব্দটাকে দুবার ভাঙছে, অর্থাৎ তার প্রধান যে সুর বা একাধিক অর্থ পাওয়ার জন্য যে শ্লেষাত্মক শব্দটিকে আমাদের ভাঙতে হচ্ছে সেটা কিন্তু সভঙ্গ শ্লেষের উদাহরণের মধ্যে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু শ্লেষগুলি তৈরি হলো। তো আজকে এই শ্লেষ অলঙ্কার নিয়ে আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।